আপনাকে স্বাগত জানাই সিনিয়র সিটিজেন সোসাইটির এই প্রোগ্রামে আসার জন্য। আমরা জানি বাংলাদেশ সহ গোটা বিশ্বে সিনিয়র সিটিজেনদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে বাড়ছে বিভিন্ন চ্যালেঞ্জ ও রোগ ব্যাধির মধ্যে নিউরো সমস্যা জটিল এবং প্রকট। এই সমস্যা সমাধান প্রতিকার সম্বন্ধে এবার আজকে আমরা আলোচনা করব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার শফিকুল ইসলামের সাথে। স্যার, অনুগ্রহ করে বলবেন কি আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের কী ধরনের নিউরো সমস্যা ভুগছেন? অনেক ধন্যবাদ জনাব আকাশ আহমেদ আপনাকে। আমি আসলে প্রথমেই এই উদ্যোগটার অ্যাপ্রিসিয়েট করব, কারণ এটা এমন একটা জিনিস, এটা আসলে আমাদের সবার জানা দরকার। এই কারণে যিনি সিনিয়র সিটিজেন উনি জানবেন, উনি যেইখানে বসবাস করেন ওনার বাড়ির সবাই জানবেন, মানে যে যত তাড়াতাড়ি বিষয়টা জানে এবং অ্যাওয়্যার হয় তাহলে আসলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে আমরা আমাদের দূরে রাখতে পারি। আমি বয়স্ক মানুষের নিউরোলজি সমস্যা যদি বলি, আমি যদি মাথা থেকে নিচের দিকে আসি, একটা হচ্ছে দেখবেন ডিমেনশিয়া, মানে অনেকেই ভুলে যায়, এটা একটা রোগ। তারপরে হঠাৎ কনফিউজড হয়ে যায়, এটা হইতে পারে। আর একটু যদি আমি আসি, দেখবেন যে বয়স বেশি হলে এই লোকগুলোর হাঁটতে সমস্যা হয়, গেট ডিস্টারবেন্স হয়। এটা ব্রেনের জন্য হয়, অন্য কারণে হয়, বাট ব্রেনের জন্য হয়। তারপরে দেখবেন যে ইউরিনারি প্রবলেমস, পেশাব ধরে রাখতে পারে না বা বারবার যেতে হয়। এটা যেমন পেশাবের রাস্তার সমস্যার জন্য হইতে পারে, এটা ব্রেনের জন্য হইতে পারে। আর একটু যদি আমি মেরুদণ্ডে আসি, মেরুদণ্ডে বা ঘাড়ে দেখবেন যে ব্যথা করে, এরকম রোগী নাই, এটা আসলে আপনি কোথাও পাবেন না। মেরুদণ্ডের এই হাড্ডির ব্যথা বা এখান থেকে যে পায়ে ব্যথাগুলো নামে, এটা কমন। এটা হচ্ছে নিউরো এবং হাড়ের কম্বাইন সমস্যার জন্য, কারণ হাড় এবং নার্ভগুলো তো একই সাথেই থাকে, তো সেটা হয়। আর সবার উপরে যদি আমরা টপ অফ এভরিথিং যদি বলি, সেটা হচ্ছে স্ট্রোক। আমরা জানি, যদি বলা হয় যে কোনো এজেই হইতে পারে, বাট এটা মূলত আসলে বয়স্ক মানুষেরই অসুখ। সো স্ট্রোকের ভয়াবহতা প্রতিদিন বাড়ছে। আমরা জানি আমাদের আসলে স্বাস্থ্যসেবা মানের উন্নতি বা বিভিন্ন কারণে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছে, তা আমরা প্রতিদিন স্ট্রোকের রোগী আগে যে রেটে পাইতাম তার চেয়ে এখন বেশি পাচ্ছি। আর স্ট্রোক মানেই এটা আসলে সব জায়গার পানি তো আসলে নদী থেকেই গড়ায়। তো স্ট্রোক আসলে তাই অনেক অসুখের এন্ড রেজাল্ট হচ্ছে স্ট্রোক। আপনার ডায়াবেটিস আছে, আপনার স্ট্রোক বেশি হতে পারে। আপনার প্রেশার আছে, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আপনি মোটা মানুষ বা আপনি ওবেজ, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আপনার কোলেস্টেরল বেশি, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আপনি স্মোকিং করেন, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আপনি স্ট্রেসফুল লাইফ লিড করেন, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তো সব কিছু মিলায়া এই অসুখগুলা, তো যেটা বলেছেন, এই অসুখগুলো আসলে একটা হচ্ছে হওয়ার পরে আমি কি করব, সেটা একটা জিনিস, চিকিৎসা। আর একটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি অসুখটা না হয়। তা আমরা এটা নিয়েই আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে বা করা যায়। আমাদের এটা একটা জানার বিষয়, অনেকেই আমরা জানি না এই রোগের সাধারণত লক্ষণগুলো কি। ধন্যবাদ। আমি লক্ষণ বলাচ্ছি, আসলে আমি যে জিনিসটাকে হাইলাইট করতে চাই, আমরা ডিমেনশিয়া যেটা বলেছি, আস্তে আস্তে মানুষ বয়স বেশি হলে ভুলে যায়, এটা আমরা সবাই জানি, বা কনফিউজড হয়ে যায়, এটা আমরা জানি। আর মানে একটা অসুখ আছে যেটা বলা হয় মানুষ ভুলে যায়, হাঁটতে অসুবিধা হয়, ইমব্যালেন্স এবং ইউরিনারি ইনকন্টিনেন্স। সেটা বয়স, এটা ট্রায়াড, এই তিনটা কমপ্লেক্স মিলে ব্রেনের একটা অসুখের জন্য, সেটা হলো একটা অসুখ। এটা ব্রেনের ভিতরে একটু পানি জমলে হয়।
আর হচ্ছে আমি যেটা বলেছি যে আমি যতগুলো কারণ বলেছি, ডায়াবেটিস হোক, প্রেশার হোক, স্মোকিং হোক, সব কিছু আসলে ব্রেইনের ক্ষুদ্র এবং বড় সমস্ত রক্তনালীগুলোকে আসলে ড্যামেজ করে। ড্যামেজটা কিভাবে করে? রক্তনালীর সূক্ষ্ম রক্তনালীগুলো আসলে কিন্তু ইলাস্টিক। আমি আপনার সাথে একটু আগে কথা বলছিলাম, ইলাস্টিক রক্তনালীগুলো ইলাস্টিসিটি নষ্ট করে দেয়। ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেলে হার্ট থেকে তো আসলে পাম্পের মাধ্যমে রক্ত শরীরে যায়। তো পাম্পের মাধ্যমে যদি ধরেন আমার ব্রেইনের ছোটো ছোটো রক্তনালীর ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, আমি হার্ট থেকে পাম্প করলে কিন্তু রক্ত যাবে না। মোরওভার এই রক্তনালীগুলো কিন্তু ফ্রায়েবল হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো যার জন্য হয় কি, ব্রেনে একটা ইলাস্টিসিটি রক্তনালী হচ্ছে অটো রেগুলেশন বলি। ধরেন আপনার কোনো কারণে এখন প্রেশার বেড়ে গেছে, বা আপনি একটু ডিহাইড্রেশন হয়েছে, প্রেশার কমে গেছে, এই এত কিছুর ভিতরেও ব্রেইনে বা ভাইটাল অর্গানগুলো রক্ত চলাচল একদম ফিক্স রাখে। এটা আল্লাহ তাআলা দুর্বল বলতে পারি, এটাকে আমরা বলি অটো রেগুলেশন। তো ডায়াবেটিস বা প্রেশার এই জিনিসগুলো কমে যায়, যার জন্য প্রেশার অত্যাধিক বাড়লো বা কমে গেলে ব্রেইনের রক্ত চলাচল হ্যাম্পার্ড হয় বা বেশি রক্ত চলাচল, যার জন্য স্ট্রোক হয় বা রক্তনালীগুলো ছিঁড়ে যায়। তো আমি লক্ষণ যদি আলাদা করে বলি, আমরা তো একটা বললাম যখনই বয়স্ক কোনো মানুষের একটু উল্টাপাল্টা কথা বলতেছে, হার্টে সমস্যা হচ্ছে, এখানে বেশি ধরে রাখতে পারতেছে না, এরকম হলে আমরা বুঝে নেবো যে এটা আসলে মাথারই সমস্যা। আমাদের ডাক্তারের কাছে গিয়ে এটা আসলে কারণটা দেখে কোনো কোনো ক্ষেত্রে এটা চিকিৎসা করে অনেকাংশে ভালো করা যায় একটা দিক। আরেকটা আমরা কমনলি পাই, এখন কিন্তু জেরিয়াট্রিক মেডিসিন একটা ডিপার্টমেন্টও আছে, ওনারা এটা ডিল করেন। বয়স্ক মানুষের ধরেন শরীরে বিশেষ করে পেশাবের রাস্তা ইনফেকশনটা নট কমন আসলে, স্পেশালি মহিলাদেরও বেশি হয়, বা এগুলো একবার হইলে সহজে সারতেও চায় না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসলে অনেক ক্ষেত্রে এই মানুষদের কনফিউজড বা এরকম একটা অবস্থায় নিয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে যদি জানি, এটা কিন্তু সহজে ট্রিট করার মতো। সব কিছু যে একদম ভালো হবে না তা না। আপনি যদি ইউরিনারি ইনফেকশনটা কন্ট্রোল করে ফেলতে পারে, তাহলে কিন্তু অনেকখানি ভালো হবেন বা ভালো থাকবেন। এবং এই বিষয়ে ওনাকে সচেতন করা যে এটা আসলে এই কারণে হয়েছে, আপনি বেশি পানি খাবেন বা এই ওষুধ খাবেন বা সাথে সাথে যাবেন ডাক্তারের কাছে, তাহলে কিন্তু উনি ভালো হয়ে গেলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মানবিক যেই দিকটা বলতে চাই, ধরেন আজকে আমি যে পর্যায়ে আছি বা উনি যে পর্যায়ে আছেন, বা আমার সামনে যারা শুনছেন তারা যে পর্যায়ে আছেন, এক একজনের বয়স 60, 70, 80, 50, 40, 30, এটা আসলে সবার অসুখ। কিন্তু আজকে আমি এখানে এসে কিন্তু চলমান প্রক্রিয়া, আমি কিন্তু কালকে ওই এজে যাব। এটা আসলে মন দিয়ে অনুধাবন করার বিষয় যে আমার গার্জিয়ান, আমার মুরব্বী, ওনারা যে কষ্ট করছেন, এই কষ্টটা আসলে কেমন হইতে পারে, এটা আসলে আমাকে বুঝতে হবে, মানে মন দিয়ে, যে এটা আসলে 2 দিন পরে তো আমিও যাব। একজন বয়স্ক মানুষের যে কষ্ট, এটা আসলে আমাদেরকে বুঝতে হবে, তাকে তার সাথে থাকা। একটা হচ্ছে যেটা চিকিৎসা করতে পারি সেটা আমরা করলাম, যেটা করতে না পারি সেটা সাপোর্টিভ চিকিৎসা, যত কিছু আর কি করে ওনাকে যতদূর সম্ভব নর্মাল লাইফের দিকে রাখার চেষ্টা করা। আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যান বা বাংলাদেশে কিছু যায়, দেখবেন যে বয়স্ক মানুষের জন্য কিন্তু আলাদা ওয়াকওয়ে আছে, সাপোর্ট আছে, সব কিছু ওনাদেরকে মাথায় রেখে করা। তা আমাদের চিন্তা চেতনা ওই দিকে নিতে হবে যে বয়স্ক মানুষ যেন ওনার গণ্ডিতে ঘুরতে পারে, যদি শপিংয়ে কোথাও যেতে হয় ওনার জন্য যেন আলাদা ওয়াকওয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। তাইলে উনি যারা ভালো হচ্ছেন, যারা ভালো হচ্ছেন না, তাদের এই অবস্থা মেনে নিয়েই তাকে আমরা একটা লাইফ দিচ্ছি। এটা আসলে তখনই হবে যখন আমি বা যারা পলিসি মেকার, যারা এখন অ্যাক্টিভ আছে, ওই পর্যায়ে যাননি, তাদেরকে আসলে চিন্তা করতে হবে আমি আসলে তাদেরকে কতটুকু ভালো করতে পারি। আর যেটা হচ্ছে, আমরা যেটা বলেছি স্ট্রোক, আমরা জানি, আমরা এটা নিয়ে অনেক কথা বলি, এর আগেও আমরা কথা বলেছি, স্ট্রোক আসলে 80%-এর উপরে প্রিভেন্ট করা যায়, 80%-এর উপরে প্রিভেন্ট করা যায়। আমি যদি এইটা জানি, এটা সংখ্যা না, এটা আসলে আমি যদি আসলে সব কিছু মেনে চলি, তাহলে আসলে স্ট্রোক হওয়ার সময়টা আমার কত কমে যাচ্ছে। আমি সময়ের 1 পর, অসময়ের 10 পর একটা কথা বলি না। তা আমি আজকে ধরেন আমি একটা পরিবারের সদস্য, আমি পরিবারের অ্যাম্বিয়েন্সটা যদি ওইভাবে, যেই সদস্যটা আজকে নতুন জন্ম নিল, যে বেড়ে উঠবে, তাকে যদি আমি এইভাবে এডুকেট করি যে আমাকে এইভাবে চলতে হবে, আমার শারীরিক এক্সারসাইজ করতে হবে, আমার খাবার নিয়ম এইটা আমাকে, তাহলে আমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমে গেল। তাহলে কিন্তু আমার আসলে অনেকে জিজ্ঞেস করে যে স্ট্রোকের প্রিভেনশন কি, কবে থেকে শুরু হবে? এটা ওই অর্থে কিন্তু আসলে জন্মের পর থেকে হওয়ার কথা।
মানে আপনার পরিবারটাকে আপনি কোন দিকে নিচ্ছেন। একটা হইতে পারে এই যুগে আপনি ফাস্টফুড খাওয়াচ্ছেন, তার একদম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিচ্ছেন না, এটা একটা অবস্থান। আর একটা হচ্ছে যেটা সুষম খাবার যেটা বলি সেটা খাচ্ছে, সে অ্যাক্টিভিটি করতেছে, এটা আর একটা অবস্থা। এই দুটো অবস্থান কিন্তু আকাশ পাতাল। তো আমি যদি আমার পারিবারিকভাবে সচেতন হই তাহলে আমার ফ্যামিলি এইভাবে গ্রো করছে, আর আমি যদি না হই তাহলে আমি একদম জন্ম থেকে কিন্তু এই ঝুঁকি নিয়ে বড় হচ্ছি। তা আমি যদি আসলে এইভাবে থাকি যে আমি এক্সারসাইজ করবো, একটা হেলদি লাইফ লিড করবো, আমি পরিমিত ঘুমাবো, তাহলে আমার স্ট্রোক হওয়ার সম্ভাবনা একেবারে কমে গেল। তাহলে এই ফ্যামিলি এবং ওনার আশেপাশে সবাই কিন্তু আসলে অলরেডি প্রোটেক্টেড ফ্রম স্ট্রোক ইমিউন। আর যারা আসলে এটা মানবে না তাদের কিন্তু জন্মের পর থেকে আসলে এই সম্ভাবনা বেশি নিয়েই তারা আগাচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমরা গুরুত্ব দিয়ে আগাই তাহলে আসলে ভবিষ্যতে বয়স বাড়লে কি হবে সেই সম্ভাবনা কিন্তু আমরা অনেকখানি কমায় দিতে পারলাম। যেমন আমি কোমরের ব্যথার কথা যদি বলি, কোমরের ব্যথা হয় না এরকম লোক নিশ্চয়ই আপনি জানেন নাই। আমি ধরেন আমার কম বছর 20 বছর 25 বছর বয়সে আমি কোমরকে পাত্তা দিই নাই বা কেয়ার করি নাই, আমি যে কোনো কিছু করছি। আজকে একটা বড় জিনিস ওজনের জিনিস তুলতে হবে, এটা কোনো বিষয় না, আই ডিড ইট। তা আমি এই এজে আমি যদি এটাকে শ্রদ্ধা না করি, আমি যদি ওই বয়সে আমাদের কাজ করতে যাই, তাহলে আমার কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে। এটা আসলে আমাকে বয়সটাকে শ্রদ্ধা করে আগাইতে হবে। কয়েক বছর আগে যেন কোমরের কেয়ারে একটা স্লোগান ছিল, ডু নট বেন্ড, ঝুঁকবেন না। এটা অনেক বড় কথা। এখন আমি ধরেন 20 বছর বয়সে আমি সব কিছু করছি, আমি এখন যদি ওইটা মাথায় না রাখি, একটা জিনিস পড়লে দাম করে তুলতে গেলাম, এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। বা আমি প্রত্যেকটা যেমন হালকা এক্সারসাইজের কথা বললাম, আমি প্রত্যেকটা জয়েন্টসে রক্ত চলাচল চালু রাখলাম, তাহলে তো ওই জয়েন্টসগুলো ডিজেনারেটেড হবে না, ডিজেনারেশন প্রক্রিয়াটা ডিলে হবে। এটা হচ্ছে এজিং প্রসেস, এটা আপনি কখনোই জিরো করতে পারবেন না। আপনি জন্ম হয়েছেন একটা সিস্টেমের মাধ্যমে, বড় হইতে 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 তো আপনি তো আসলে কোনো একদিন মারাই যান, এটাই তো নিয়ম। আমার দায়িত্ব হচ্ছে এটাকে যত মানে সুস্থতার কাছাকাছি থাকার চেষ্টা করা। আমার এই জয়েন্ট আমি যদি 1 বছর না নাড়ে, আপনি একটা মেশিনারিজ দেখেন, আপনি একটা পানির ট্যাপ যদি 1 বছর না, এটা তো টানাইতে পারবেন না। তো আমি এই জয়েন্টটা যদি 1 বছর মুভ না করে, তাহলে এখানে ব্লাড যাবে না, তো আমার এখানে ব্যথা করবে, এইটা সেটা অনেক কিছু হবে। তো আমাকে আসলে এই সব কিছু বুঝে আগানো। অনেকেই বলে না যে এক্সারসাইজ, বলে দেখবেন যে এক্সারসাইজ করুন ওষুধ ছাড়া জীবনযাপন করুন, এটা আসলে অনেকখানি সত্যি। তা আমাকে আসলে সব কিছু অ্যাবস্ট্রাক্ট যদি বলি, আমাকে সব কিছু মেনে আগাইতে হবে। একটা অসুখ হইলে চিকিৎসা করবো, সেটা একটা দিক। আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যেন অসুখটা হওয়ার আগেই আমি ঠেকাই দিতে পারি। দ্যাট ইজ দ্য প্রিভেনশন। সেই পুরোনো স্লোগান, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সাধারণত শরীরের কোন কোন অঙ্গে নিউরো সমস্যা বেশি হয়, বেশি রোগী আসে, মানে এই কোন কোন অঙ্গে? ধন্যবাদ। আমি বয়স্ক মানুষের কথা যদি বলি, ধরেন আমার ডেইলি লাইফে যে রুগীগুলো আসে সেটা যদি আমি আলাদা করে বলি, অনেকেই একটা বড় গ্রুপ আছে যাকে আমার কোমর ব্যথা করে, আমি হাঁটতে পারি না। আগে হাঁটতে পারতাম ধরেন 1-1.5 মাইল, এখন এই 200-300 গজ হাঁটতে পারি না। এটা একটা জিনিস। আর একটা গ্রুপ এসে বলবে যে আমি হঠাৎ করে মনে হচ্ছে একটু হাত পা একদিকে একটু অবসর মতো হয়ে যাচ্ছে, বা অবশ হয়েছিল আবার একটু ভালো হয়ে গেছি, কথা জড়া হয়ে যাচ্ছে, এইটা আর একটা দিক। তা হাত পা একটু অবসরের মতো হয়েছে বা হচ্ছিল, ভালো হয়ে গেছি, কথা জড়া যাচ্ছে, এগুলোকে আসলে আমরা স্ট্রোকের সাথে মিলাই ফেলবো। অ্যান্ড স্ট্রোকটা সাধারণ মানুষের দরবারে সবার জন্য খুব সিম্পলি বোঝার জন্য কিছু নিউমেরিক্স তৈরি করা হয়েছে, যেটা বলা হয় ফাস্ট, FAST। এফ ফর ফেসিয়াল অ্যাসিমেট্রি, মুখ বাঁকা হয়ে যাওয়া, অ্যাপেথি, এস ফর স্পিচ, টি ফর টাইম। মানে কারো যদি মুখ বাঁকা হয়ে যায়, কেউ যদি কথা বলতে একটু জড়তা হয়, তো এরকম হইলে দেরি না করে হসপিটালে যাও। আর এই যে কোমরের এগুলো যেটা বললাম, আসলে ব্রেন থেকে তো নার্ভটা গিয়ে কোমরের শেষ মাথা পর্যন্ত যায়, যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। ব্রেন থেকে একদম শেষ মাথা, ওইখান থেকে অসংখ্য শাখা নার্ভগুলো বেরিয়ে সারা শরীরের প্রত্যেকটা জায়গায় যায়। আমরা ঠিক গাছের সাথেই তুলনা করতে পারি, গাছের শিকড়গুলো যাও। আমার মেরুদণ্ডের হাড্ডির ভিতরে যে নার্ভগুলো বের হয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে, তো আমার এজ রিলেটেড চেঞ্জ, ডিজেনারেটিভ চেঞ্জ, বয়স বাড়ার জন্য বা ট্রমা বা বিভিন্ন কারণে ওই নার্ভগুলো আসলে কম্প্রেসড হয়ে যায়। যখন কম্প্রেসড হয়ে যায় তখন ওই কোমরে এবং হাতে বা পায়ে তীব্র ব্যথা করে।
সেই লক্ষণগুলো এরকম, যেটা বললাম যে আমার কোমরে ব্যথা করে, আমি হাঁটতে পারি না, আগে যতটুকু পারতাম আমার দিন দিন হাঁটা কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে মেরুদণ্ডের বা মেরুদণ্ডের জয়েন্টসের ডিজেনারেটিভ চেঞ্জ থেকেই হয়, এবং ডিজেনারেটিভ চেঞ্জের জন্য ওইখান থেকে যে নার্ভগুলো বের হচ্ছে সেটার ব্যথা। তো স্ট্রোকের চিকিৎসা বলি, সেটা আসলে মূলত আমি বলেছি যে এটা আসলে প্রিভেনশনটাই আসল, সেটা আমি বলেছি কিভাবে করবো। আর একটা হচ্ছে চিকিৎসা যদি বলি, স্ট্রোক হওয়ার সাথে সাথে আসলে আমাকে নিয়ারেস্ট হসপিটালে যেতে হবে। হসপিটালে গিয়ে কিছু পরীক্ষা করে আমাকে বুঝতে হবে যে স্ট্রোক হয়েছে কিনা। আর ব্রেন স্ট্রোক বা হার্টের অ্যাটাক আর ব্রেন স্ট্রোক, এটা আমরা কনফিউজ করি। এটা একটা পার্থক্য যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে হার্টের অ্যাটাকটা শুধু রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্যই হয়। হার্টের অ্যাটাকটা শুধু রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্যই হয়, এটা রক্তনালী কখনো ছিঁড়ে গিয়ে হয় না। আর ব্রেনের স্ট্রোকটা দুইটাই হয়, একটা হচ্ছে রক্তনালী ছিঁড়ে গিয়ে হয়, যেটাকে আমার মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন হ্যামোরেজ বলি। ব্রেন হ্যামোরেজ কিন্তু অনেকেই জানে, দেখবেন গ্রামের লোকজনও জানে যে আমার হ্যামোরেজ হয়েছিল ইত্যাদি। আর একটা হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য, যেটা হার্টের সাথে মেলে আর কি, ইসকেমিক স্ট্রোক বলা হয়। তা হার্ট অ্যাটাক হলে অনেকে যেমন বলতে পছন্দ করে বা বলে যে আপনার এটার ব্যথা হইলে এই ওষুধগুলো খেয়ে হসপিটালে যান। কোন ওষুধ? যে ওষুধগুলো রক্তকে তরল রাখে। কিন্তু ব্রেইনের অ্যাটাকের ক্ষেত্রে সেটা আসলে আমরা করতে পারছি না। কিন্তু অনেক সময় আমরা লক্ষণ দেখে মিলাই নেওয়ার চেষ্টা করি, যে রক্তক্ষরণজনিত স্ট্রোকের ওইগুলো হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর রক্তনালী বন্ধ হয়ে গেলে এই রোগগুলো হঠাৎ অজ্ঞান হয় না, আস্তে 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 লক্ষণ তৈরি হয়। তারপরে আমরা আসলে নিশ্চিত না হয়ে ব্রেইনের ক্ষেত্রে ওষুধ দিতে রেকমেন্ড করি না। আমি একটা সিটি স্ক্যান করে নিলাম, করে দেখলাম যে তার রক্তক্ষরণ হয়েছে, তাহলে একদিকে যাবে, রক্তক্ষরণ হয় নাই তাহলে আর একদিকে যাবে। এটা হচ্ছে ব্রেইনের ক্ষেত্রে হিসাব আর কি। তখন ডেফিনেট চিকিৎসা শুরু হয়ে যাবে। কিন্তু এখন যে আধুনিক যে চিকিৎসা তৈরি হয়ে গেছে, এরকম ইসকেমিক স্ট্রোকগুলো নিয়ে যদি ইন টাইমে হসপিটাল যাওয়া যায়, একটা বড় অংশ আবার হেঁটেই বাড়ি ফিরে আসে। তো এই সচেতনতাও আসলে আমাদের ক্ষেত্রে দরকার। আচ্ছা, এই রোগের আক্রান্ত হলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়? একজন বয়স্ক ব্যক্তি এই রোগ হলে তো পারিবারিক পরিবার অনেক অশান্তি সৃষ্টি হয়, এক পরিচয় দেখা যায়। এটা কিরকম আপনাদের কাছে এই ধরনের মানে এটা আসলে ঠিক মানে ফিল করার ব্যাপার। ধরো একটা রোগী একটা ফ্যামিলিতে, যে ফ্যামিলি চালায়, আজকে পর্যন্ত সে সুস্থ, কালকে আসলে সে হয় পঙ্গু, অথবা সে আসলে এই অসুখের কনসিকুয়েন্সে বাঁচতেই পারলো না, মারা গেল। মানে কমপ্লিটলি আলাদা পিকচার আর কি। এটা আসলে ওই ফ্যামিলিটা, এবং আমরা জানি যে আমি যে ইনসিডেন্স বলা হয় প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে ওয়ার্ল্ডে 6 জনের মতো, আমি হয়তো ভুলে গেছি, 6 জনের মতো লোক স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। হিউজ নাম্বার। এইটা ধর আমাদের কাছে, যদি আমি আমার প্র্যাকটিসের কথাই বলি, প্রতি সপ্তাহে মিনিমাম 5-6 জন রোগী আমরা এরকম পাই। সারা দেশে অনেকে হয়তো আমার কাছে আসতেছেও না। এইটার আসলে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট যদি বলেন, দেশের জন্য এটা অনেক বড়। একটা হচ্ছে ওই ফ্যামিলি ক্রিপলড হয়ে গেল, আর এটা যদি কিউমুলেট করেন, এটা আসলে দেশের জন্য অনেক বড় একটা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। আর আমি যদি একটু আলাদা করে একটা ফ্যামিলি নিয়ে যদি কথা বলতে চাই, ধরুন ওই রুগীটা স্ট্রোক হওয়ার পরে ভালো হয়ে গেল, চিকিৎসার সময় তো কিছু খরচ হলো, তারপরে সে ভালো হয়ে গেল, সে আর্নিং মেম্বার ছিল, আর্নিং মেম্বারই থাকলেন, আর উনি কালকে থেকে পঙ্গু হয়ে গেলেন। তো ওনার আর্নিং বন্ধ হয়ে গেল, এবং সারা জীবনের জন্য উনি কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। ওনার চিকিৎসার জন্য ওষুধ, খরচ, থেরাপি ইত্যাদি লাগবেই। ডিপেন্ডেন্ট হয়ে গেলে মানে ওনাকেই চালানোর জন্য তো একজন সবসময় থাকতে হবে। মানে যে কতটা পেইনফুল এটা ওনার জন্যও যেমন, এবং কিউমুলেট করলে দেশের জন্য অনেক বড়। এটা আসলে অনেক বড় ইম্প্যাক্ট। আর হচ্ছে যে এই রোগীটা শুয়ে পড়লেন, মানে প্যারালাইসিস হয়ে গেলেন, এরপরে ওনার কনসিকুয়েন্স, সেটা যদি আপনি বুঝতে চাইছেন, ওই রোগীটা হাঁটতে পারবে না, হাত পা শুকায় যাবে, শরীরে বিভিন্ন জায়গায় ঘা হবে, ওই ঘায়ের চিকিৎসা, মানে এইটা অমানবিক কনসিকুয়েন্স। আপনার হয়তো অনেকের অভিজ্ঞতা আছে বা আপনারা দেখছেন, অনেকের বাড়িতে এরকম আছে। এটা আসলে এই পেইনটা আসলে বলে বোঝানো যায় না। একটা হচ্ছে পেইন, কষ্ট, আর একটা হচ্ছে সোশ্যাল বা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট দেশের জন্য। তো এইটার উত্তর যদি বলে যাই, বেস্ট ওয়ে হচ্ছে স্ট্রোকটা যেন না হয়। এটা কিভাবে সচেতন করা যায় জনগণকে?
উদ্বুদ্ধ করা যেতে একটা থেকে এটা আমরা যেটা বলি বা বলতে পছন্দ করি, আমরা তো কারণগুলো জেনেছি অলরেডি। যদি আবার বলতে চাই একইভাবে, হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, ওবেসিটি, স্ট্রেসফুল লাইফ ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো থেকে দূরে দিতে হবে। এগুলো যার কারণে হাইপারটেনশন থাকে সেটা কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, সুষম খাবার খেতে হবে, এক্সারসাইজ করতে হবে যেন আমি আসলে ফিট থাকি। আমার কাজের যদি স্ট্রেস থাকে সেটা কমাই দিতে হবে, আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে ঘুমাইতে হবে। আর এই কাজটা, এটা আসলে ভালো কাজ যেমন একজন করলে আরেকজনের কাছে স্প্রেড হয়, খারাপ কাজ আসলে তাই হয়। আমি করব, আমি মানবো এবং আমি পাশের মানুষটাকে, পাশের ফ্যামিলিটাকে এটার জন্য উদ্বুদ্ধ করবো। আজকে দেখেন আমাদেরই বা আপনাদেরই ফ্যামিলির অনেকেই হয়তো বিদেশে থাকে, স্টুডেন্ট যারা বিদেশে যায়, ওরা দেশে থাকলে হয়তো এমন ছিল যে কখনো এক্সারসাইজের এটা প্রয়োজনীয়তা বোধ করেনি। আপনি ওদের সাথে কথা বলেন, ওরা যারা বিদেশে থাকে ওরা দেখবেন যে একদম কমপ্লিটলি সুষম ডায়েট খাচ্ছে, এক্সারসাইজ করতেছে। ইটস অল অ্যাবাউট মেন্টাল শিফটিং। আমি আসলে এই টোটাল জিনিসটাকে কীভাবে দেখছি এবং এর প্রয়োজনীয়তা কত অনুভব করছি। আমি যখন দেখবো যে এটা আসলে আমার জন্য দরকার, কেন আমি ডাক্তারি করি, সারাদিন ব্যস্ত থাকি, পাইন ব্যস্ত থাকি, এটা আমার দায়িত্ব। কিন্তু আমি যখন দেখবো যে আমার জন্য কোনটা দরকার, আমি যদি আমাকেই জিজ্ঞেস করি আমার জন্য কিন্তু ওইটা দরকার, কিন্তু ওইটা ম্যান্ডেটরি না। আমার জন্য ম্যান্ডেটরি হচ্ছে আমাকে সুস্থ থাকা। তো আমার সুস্থ থাকার জন্য আমাকে আসলে সেটা করতে হবে। আমার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, আমার প্রেশার কন্ট্রোল করতে হবে, আমার খাবার দাবার কন্ট্রোল করতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে। এবং আমি যদি আলাদা, এখন অত সময় নেই, হয়তো আলাদা করে যদি বলি, এক্সারসাইজ হচ্ছে সব কিছুর মূল্যে। সিম্পল এক্সারসাইজ করলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, আপনি জানেন। এক্সারসাইজ করলে আপনার প্রেশার কন্ট্রোল থাকবে, এক্সারসাইজ করলে আপনার চমৎকার একটা ঘুম হবে, আপনার স্ট্রেস কমে যাবে, স্ট্রেস রুট অফ এভরিথিং। আমাকে ওই দিকেই হাঁটতে হবে আসলে। আমরা জানি আপনি চিকিৎসা সেবার পাশাপাশি আপনি একজন বিশিষ্ট সমাজসেবক। আপনি সিনিয়র সিটিজেন সোসাইটির একজন সদস্য, সাথে সাথে উত্তরাস্ত শতায়ু সংসদের সভাপতি। বিভিন্নভাবে শতায়ু সংসদের বিভিন্ন সাথে যারা জড়িত তাদেরকে আপনি অনেক সহযোগিতা করে থাকেন। চিকিৎসা ক্ষেত্রে অনেক আপনি ডিসকাউন্টের ব্যবস্থা করেন বিভিন্ন হসপিটালে। সিনিয়র সিটিজেনদের জন্য আপনার কী ধরনের পরিকল্পনা আছে বা ওদেরকে কী সেবা দিতে পারেন, যে ব্যয়বহুল এই চিকিৎসা তারা কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে, পরিকল্পনা এই জন্য আছে কিনা? এটা আসলে অনেক বড় প্রশ্নের উত্তরটা আমি আংশিক দিয়েছি। আসলে আমি তো একজন ডাক্তার, একজন মানুষ, এই সমাজের একটা অংশ। ভাগ্যক্রমেই বলবো আর কি যে আমি ডাক্তার, আমি আসলে মানুষের সেবা দেওয়ার একটা সুযোগ পাচ্ছি। এটা অনেক বড় সুযোগ, এই জন্য আমাকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। তো এটা আসলে ইটস অল অ্যাবাউট ফিলিংস। আমি যেটা আগে বলেছি আমার শুরুতে, যে আমি যদি ফিল করি যে আমি এই লোকটাই তো একটা পর্যায়ে সিনিয়র সিটিজেন বা ওনাদের পর্যায়ে যাব আর কি, এই ফিলিংসটা যখন একজন মানুষের ভিতরে থাকে, আমি এটা বেসিক বলতে চাই, আমি ওই আপনি হন বা যারা আছেন, তখন আসলে আপনার ন্যাচারালি আপনার ভিতরে চেঞ্জ নিয়ে আসবে যে আমি আসলে তাদের জন্য কিছু করতে চাই, এটা আমার দায়িত্ব। মানে করতে চাই, আমি দেখাইতে চাই এই জন্য না, এটা আসলে আমার দায়িত্ব, আমার এই জীবনের একটা অংশ। তো সেই হিসাবে যেমন আপনি জানেন যে আপনারা এখানে অনেক কর্মকাণ্ড আপনারা সবাই করছেন বা আমরা করছি, যেন একজনকে আসলে একটা চিকিৎসা দেওয়া এটা ঠিক আছে, কিন্তু আমি যদি তাকে এমনভাবে বুঝাই দিতে পারি যে তুমি আসলে এইভাবে চলো, এই উপকারটা কিন্তু চিকিৎসা দেওয়ার চেয়ে অনেক বড়। তো সেইটা অনেক ইম্পর্টেন্ট, এটা হলো একটা দিক। সেই কর্মকাণ্ড সবসময় চালু রাখতে পারাটা অনেক বড় ব্যাপার। যে আপনি কিডনির কথাই বলেন যে কিডনির কেয়ারটা এইভাবে করো, আমি যদি মাথায় ঢুকায় ফেলি তাহলে অনেক বড় কিছু। স্ট্রোক কেয়ারটা এইভাবে করো যেন না হয়, অনেক বড় কিছু। বা তোমার হার্ট বা লাংস সুস্থ রাখার জন্য এই কাজগুলো করো, সেটা অনেক বড় কিছু। আর দ্বিতীয় হচ্ছে আসলে হসপিটালে আসলে সেবা দেওয়ার সময় যে খরচ, সেই চেষ্টা আসলে আমাদের দিক থেকে সবসময়ই থাকে। আমরা চেষ্টা করে থাকি যে পার্সোনালি এখন কালেকটিভ অবস্থানটা এটা আসলে আস্তে আস্তে চিন্তা করে বের করে নিয়ে আসতে হবে।
সমাজের সামগ্রিক চেঞ্জ হয়তো দরকার, ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব সেটা আমরা করছি। এখন সেইটা কালেকটিভ বললাম এই কারণে, যারা সিনিয়র সিটিজেনের যারা কর্ণধার আছেন ওনারা চেষ্টা করছেন, আমরা যদি করি, সবাই মিলে যদি করি, 65+ এই বয়স্ক মানুষের জন্য যদি আমরা হেলথ ফ্রি করে দিতে পারি, এটা তো দেশের পলিসির ব্যাপার, তাহলে তো ওনাদের এই কষ্ট স্ট্রেস একেবারেই কমে গেল। বা আমরা এখন আসলে সময় আসছে চিন্তা করে আমাদের দেশের হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম চালু হওয়া দরকার। তো এই কাজগুলো আসলে ওই যে মানে যে কোনো ভালো কাজ আসলে একা হয় না, এই চিন্তা চেতনা যেন আমার হচ্ছে, আপনার হচ্ছে, আবারও বলি সিনিয়র সিটিজেন অনেক কিছু করছেন, সবাই মিলায় যদি আমরা আসলে দেশের জন্য কালেকটিভ কোনো চেঞ্জ আনতে পারি, সেটা আসলে হবে একটা ফলপ্রসূ চেঞ্জ। আমার মনে হয় অলরেডি এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বা সরকারের নীতি, আমি যতদূর জানি আর কি, নীতি নির্ধারণী মহল এটা নিয়ে চিন্তা করছেন যে 65+ সিটিজেনদের, সিনিয়র সিটিজেনদের হেলথটা ফ্রি করা যায় কি না। তো সেরকম কাজ করাটাই আসলে আমি মনে করি আমাদের সবার আসলে অনেক বড় সফলতা হবে আর কি। ধন্যবাদ আপনাকে, সিনিয়র সিটিজেন সোসাইটির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের সাথে। জনাব আকাশ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে সিনিয়র সিটিজেন সোসাইটি যারা এরকম জনসচেতনামূলক প্রোগ্রাম আয়োজন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।